মনোযোগ দিয়ে শুনবে, যেটা অনেক বড় আলোচনা, কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মুখ্য বিষয়গুলো আলোচনা করব। তাহলে আসেন, আমাদের এই ন্যাচারাল মেডিসিনের ডেফিনিশন তো পাইছেন নাকি? সকাল থেকে রাত যা খাবো প্লাস আমার ভেস্টিজের প্রোডাক্ট সবই, এটি মেডিসিন, খেয়াল রাখতে হবে। তাহলে এই মেডিসিন গুলো খেলে এটা বডিতে কোথায় গিয়ে কাজ করবে? লাইফ সেল থেরাপি, অর্থাৎ আমাদের বিষয় হচ্ছে লাইফ সেল থেরাপি। দেখেন মজার একটা বিষয় কি জানেন, একটা সময় এটা কবিরাজ, এদের কোনো এভিডেন্স নাই, মানে আমাদের ন্যাচারাল মেডিসিনে কোনো এভিডেন্স নন এভিডেন্স, কিন্তু আমাদের যাদের এভিডেন্স আছে এটা কিভাবে ব্যথা কমাবে, কিভাবে জ্বর কমাবে, এই জন্য তাদেরকে বলা এভিডেন্স বেসড মেডিকেশন। মানে এটা খেলে আপনার ব্যথা কমবেই, এটা খেলে গ্যাস কমবেই, এতে কোনো ভুল নাই। কিন্তু তারা এটা একদম গবেষণা করে 2 পয়েন্টে বের করেছে। এই জন্য দেখবে ড্রাগটা খেলে সাথে সাথে কাজ করে, কারণ আছে, কারণ এটা এভিডেন্স বেসড মেডিকেশন। এই জন্য তারা বলে যে আপনার স্কিনটা খেলে কিভাবে সমস্যা হবে আপনি ব্যাখ্যা করেন, আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারছি না। এতদিন আমরা সেই ব্যাখ্যাগুলো জানতাম না, কিন্তু স্টেম সেল নিউট্রিশন মেথড আমাদেরকে সেই দুয়ার খুলে দিয়েছে, কিভাবে ন্যাচারাল মেডিসিন আমার বডিতে কাজ করে। সেই মেথডটা হচ্ছে কি লাইফ সেল থেরাপি। হোয়াট ইজ লাইফ সেল থেরাপি? দেখা যায় তো নাকি? লাইফ সেল থেরাপি helps to repair and regenerate human body cell and therefore enhance immunity. বলছে সেল মানে কি? কোষ। সেল মানে কি? বলছে কোষকে রিপেয়ার, রিজেনারেট, রিপ্লেস করতে পারলে আপনার দেহের ইমিউনিটি বাড়বে। কি বাড়বে? কারণ ইমিউনিটিটা কি? এটা বাংলা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যারা মেডিকেল স্টুডেন্ট অর্থাৎ এমবিবিএস স্টুডেন্ট যারা, তাদেরকে একটি বই পড়তে হয়। বইটার নাম হচ্ছে ইমিউনোলজি, রোগ প্রতিরোধ বিজ্ঞান। প্রত্যেকটা এমবিবিএস স্টুডেন্টদের যেটা পড়তে হয়, বইটার নাম হচ্ছে ইমিউনোলজি। সেই ইমিউনোলজির একটি শব্দ হচ্ছে কি? ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা। আচ্ছা, যেহেতু তারা এটা পড়েছে, পড়ে পরীক্ষা দিয়েছে, তারা তো সব জানে ইমিউনোলজি কি, নাকি জানে না? তারা কি জানে না ইমিউনিটি কি? জানে তো নাকি? পৃথিবীর সব ডাক্তাররা এটা জানে, যেহেতু পড়েছে, কিন্তু আমরা সেটা জানি না, যেহেতু আমরা এটা পড়ি নাই। তো আমরা তো জানতে কি অসুবিধা আছে? আসলে আমরা জানি কিছু বিষয়টা কোথায়, আমরা জানি, ডাক্তার সাহেব যেহেতু জানে, আমরা জানি। কি কথা ঠিক আছে কিনা? উনি পড়ে জেনেছে, আমরা জানি ইমিউনিটিটা কি। ইমিউনিটি হচ্ছে প্রতিটি মানুষের দেহের একটা বায়োলজিক্যাল সিস্টেম, একটা গিভেন বাই গড, একটা সিস্টেম, যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতিটা মুহূর্তে আপনার দেহকে বাইরের সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে আপনার বডিকে রক্ষা করে। কি থেকে রক্ষা করে? আমি কিন্তু রোগ থেকে বলি নাই, কি থেকে বলেছি? রোগ জীবাণু। খেয়াল রাখতে হবে, সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে এই ব্যবস্থা রেখেছেন। কেন? আমরা জীবাণুর সমুদ্রে বসবাস করি। আপনার স্কিনে প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া বসবাস করে। আপনার স্টোমাকে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বসবাস করে, 280 ট্রিলিয়ন ভাইরাস বসবাস করে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়, পোকামাকড় ছাড়া আপনি কিছু দেখবেন না। এটা এত ক্ষুদ্র, খালি চোখে দেখা, কিন্তু আমরা বিলিয়ন ট্রিলিয়ন পোকামাকড়ের সাথেই বসবাস করি। কই আমরা কি সবাই অসুস্থ হয়ে গেছি? দেখেন এই যে এখানে প্রতিটি মানুষের বিলিয়ন বিলিয়ন জীবাণু নিয়ে বসে আছে, কই আমরা কি অসুস্থ হয়েছি? সৃষ্টিকর্তা রহস্য জানতেন, এই মানুষগুলো জীবাণুর সমুদ্রে বসবাস করবে, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটির কাজ হচ্ছে জীবাণু এবং আমরা পাশাপাশি থাকবো, কিন্তু আমার ইমিউনিটি যদি শক্তিশালী থাকে, সে জীবাণু আমাকে আক্রমণ করতে পারবে না। এই যে বিলিয়ন বিলিয়ন জীবাণু নিয়ে আমরা বাহিরে ঘুরছি, সব সেকেন্ডের মধ্যে মরে যাওয়ার কথা। তা কি হয়েছে? না, শুধু ইমিউনিটি সবাইকে কি করে যাচ্ছে?
প্রোটেকশন দিয়ে যাচ্ছি এবং সারা বিশ্ব জুড়ে মানুষের পরিচিত হবে। আমি যেটা বলতে যাচ্ছি, পৃথিবীর সব ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানের এই মৌলিক সত্যটিকে রোগীদের কাছে গোপন করে যায়। কথাটা কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? পৃথিবীর সব ডাক্তাররা রোগীদের কাছে এই মহাসত্যটি গোপন করে রাখেন। কেন? সব রোগের পেছনের কারণ হচ্ছে দুর্বল ইমিউনিটি। আপনার যে রোগে হোক না কেন, ক্যান্সার হোক, আপনার ডায়াবেটিস, প্রবলেমের সৃষ্টি হয়েছে দুর্বল ইমিউনিটি থেকে। ইমিউনিটি দুর্বল থাকার কারণে কোনো না কোনো ফাঙ্গাস, কোনো না কোনো ব্যাকটেরিয়া, কোনো না কোনো জীবাণু আপনাকে অ্যাটাক করে গেছে। এটা কখনো খুঁজে খুঁজে এদেরকে দমন করা সম্ভব নয়। সৃষ্টিকর্তাদের রহস্য জানতেন এবং বিজ্ঞানীরাও সেটা জানেন। আমরা সাধারণ মানুষ সেটা জানি না। কেন জানি না? আমাদেরকে জানতে দেওয়া হয় না। কারণ আপনাকে যদি এই কৌশলটি জানিয়ে দেওয়া হয়, তাহলে তার চিকিৎসার ব্যবসার বিপদ বাড়বে না কমবে? কারণ আপনার ইমিউনিটি যদি শক্তিশালী থাকে, আপনাদের কোনো রোগে থাকবে না। কি থাকবে? তিনি যখন ইমিউনিটি করতে গিয়েছেন, তিনি একটা সত্য কথা জেনে গেছেন। কি জানেন? তিনি জেনে গেছেন ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কোন ডাক্তারের হাতে রাখা হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব শুধুমাত্র প্রকৃতির হাতে রাখা হয়েছে। পৃথিবীর সব ডাক্তাররা আমার এই কথাটি জানেন। আমি কি মেসেজটা ক্লিয়ার? পৃথিবীর সব ডাক্তাররা আমার এই কথাটি জানেন, কারণ তিনি ইমিউনিটি বলেছেন। তাহলে বলুন তো দেখি, ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব ডাক্তারের হাতে না নেচারের হাতে? তাহলে ডাক্তারদের কি আসলে কোনো কাজ আছে আমাকে সুস্থ রাখার? কথা বলেন না কেন? সামনে আরো কিছু কথা আছে, আমরা অবাক হয়ে যাবেন। হাই হাই, এগুলি কি হচ্ছে আমাদেরকে নিয়ে। শুধু আপনাকে একটা জায়গায় সাপ্রেস করে আপনাকে রুগী বানিয়ে হয়েছে। যখনই আপনি ন্যাচারাল মেডিসিন খেতে বলবেন কাউকে, দেখবেন প্রথমে ডাক্তাররা বলবেন এগুলি কেন খাবেন, এগুলি খেলে তো আপনি কিডনি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে কিনা? আসলে কি সে ঠিক বলেছে? সে ঠিক বলে নাই, সে ভয়ে বলেছে। কারণ আপনি যদি এগুলি খাওয়া শুরু করেন, তাহলে তো আপনি রোগমুক্ত হয়ে যাবেন, তাড়াতাড়ি যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি তিনি ঠিক বলেন নাই, কিন্তু তিনি আপনাকে ভয় ধরিয়ে দিয়েছেন। কেননা আপনি যদি ন্যাচারাল মেডিসিন খাওয়া শুরু করেন, তাহলে কি বাড়বে ভাই? আর ইমিউনিটি যদি বাড়ে, আপনার তো ডাক্তারের দরকার হবে, ডাক্তারের দরকার হবে। এই জন্য যখনই কোনো ন্যাচারাল খাবার আপনি খেতে চান, তখন প্রথমে বাচ্চাবে ডাক্তার কি খাইতেছেন, এগুলো খাইয়া তো ইমিউনিটি সন্ত্রাস করে ফেলবে। আজকে থেকে আপনাদের কনফিডেন্স বাড়বে। আজকে থেকে, আজকে আপনার সামনে ডাক্তার হোক, সায়েন্টিস্ট হোক, প্রফেসর হোক, আজকে থেকে আপনি যা জেনেছেন সে বিষয়ে কোন ধরনের কম্প্রোমাইজ আপনি করবেন না। আপনি যা জেনেছেন এটাই সঠিক। তিনি কি সেটা আপনার জানার দরকার নেই। আপনি যা জেনেছেন এটাই সঠিক। মেসেজ ক্লিয়ার? তা উনিও পড়ালেখা করে জানছেন, আমরা পড়ালেখা করে জানছি। এখন আমরা শুরু করে বুঝবো নাই। তাহলে আসেন, কাকে শক্তিশালী রাখতে হবে? সকল রোগের পেছনের কারণ কি? খামাখা রোগশোক নিয়ে ভাবার দরকার আছে? আপনি খামাখা রোগশোক নিয়ে ভাবছেন। রোগশোক নিয়ে ভাবলে আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না, কখনো সুস্থ থাকতে পারবেন না। আপনার ইমিউনিটিকে অনেক স্ট্রং রাখতে হবে। জীবনের শেষ দিন বলছেন। আমি একটা কথা বলি আমার আলোচনায়, তাহলে আরো সুবিধা পাবেন আপনি। আমি বলি, মৃত্যু নিয়ে ভাববেন না। মৃত্যু তো হবে নাকি? মরণাসন মরে যাবেন। সুস্থতা নিয়ে ভাবুন। কি নিয়ে ভাবতে হবে? আমি যতক্ষণ বেঁচে আছি কি নিয়ে ভাববো? সুস্থতার দায়িত্ব নিজের হাতে। ধরে একটা হাতে, কার হাতে? সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউই সুস্থ রাখার দায়িত্ব ডাক্তারদের হাতে দেয়নি। সৃষ্টিকর্তা দেয়নি, চিকিৎসা বিজ্ঞানও দেয়নি। কিন্তু আমরা কি করছি? রোটা কম্বল বিক্রি কইরা
সব হাসপাতালে ডাক্তারকে দিয়ে আসতেছে, আমাকে সুস্থ করে দেন। কি কথা ঠিক আছে কিনা? আপনার করে খায় না, লোকে কম্বল বিক্রি করে যা খায়, এটা তাদেরও দোষ না, কারণ তারা তো বিষয়গুলো জানতো না। আমরা বলছি যাদেরও দরকার আছে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু আপনি সুস্থ থাকার জন্য যাদের কোনো প্রয়োজন নেই, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পেয়ে গেছি কাকে শক্তিশালী রাখতে হবে? ইমিউনিটিকে শক্তিশালী রাখতে হবে। কার ইমিউনিটিকে শক্তিশালী রাখতে হবে? সেল। কার ইমিউনিটি শক্তিশালী রাখতে হবে? আসুন আমরা দেখি সেলটা কি, যার ইমিউনিটি শক্তিশালী রাখতে হবে। Cell is tiny, right? Our body comprises of 100 trillion of cells. সেল হলো কোষ, হলো একটা ক্ষুদ্র জীবন, আর আমাদের দেহটা এই ধরনের 100 ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি। As light as bricks, একটা বিশাল বিল্ডিং যেভাবে ইটের পর ইটের গাঁথনি দিয়ে তৈরি হয়েছে, আর আপনার আমার দেহটি ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি আমাদের এই দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটি ইউনিট? কি বলতে পারি? তাহলে আমার দেহের যত কাজ, কার কাজ? কার কাজ? কোষের কাজ। কার কাজ? যেহেতু বডিটা সেল দিয়ে তৈরি, তাহলে বডির সব কাজ কার কাজ? কোষের কাজ। সব কাজ কোষের কাজ। যেহেতু দেহ কোষ ছাড়া অন্য কিছু নেই, কোষ ছাড়া অন্য কিছু নেই। তাহলে আসেন, যদি বডিতে কোনো ঝামেলা হয়, ঝামেলাটা কোথায় হয়েছে? তাহলে সেলের প্রবলেমটা সলভ করে দিলে তো সব রোগ ভালো হয়ে যায় নাকি? আসুন, আমাদের ভুলটা কোথায় শুরু হয়? আমার কথা কি বুঝতে পারছেন নাকি? আমাদের রোগ ঢুকে কখন, একটু আস্তে জেনে নেন, কৌশলটা জেনে নেন। যারা তো চলে গেছে, বিপদে আছে, থাকুক, চেষ্টা করুন উদ্ধার করতে। আমরা বিপদে করতে চাই না, আমরা বিপদে করতে চাই না, আমরা নিউ জেনারেশনকে সেভ করে ফেলতে চাই। কি কথা ঠিক আছে কিনা? সব তরুণ এখানে যারা বিপদে পড়ে গেছে তাদেরকে ধীরে ধীরে দায়িত্ব দেন, কিছু বলার নাই। কি কথা ঠিক আছে? আমরা বিপদে যেতে রাজি না, আমরা কাউকে বিপদে যেতে দেব। এই মেথড মানুষগুলোকে সেভ করে ফেলবে, সে যদি এখন থেকে ফলো করে। আমি আবারও বলছি, মৃত্যু নিয়ে ভাবার, সুস্থতা নিয়ে ভাবতে হবে। তাহলে আসেন, এই সেলকে সুস্থ রাখতে পারলে সকল কিছু প্রবলেম সলভ। আচ্ছা, এই সেল ভুলটা কোথায় শুরু হয়? আপনি যখন প্রথম ডাক্তারের কাছে গেছেন, তখন খুব হালকা কিছু কমপ্লেন নিয়ে গিয়েছি আমরা, হালকা, ডাক্তার সাহেব কেমন শরীরটা করে। কি কথা ঠিক আছে কিনা? আমি প্রথম যখন ডাক্তারের কাছে গেছি, বড় কোনো কমপ্লেন নিয়ে কেউই যায় না, কেমন যেন করে। হ্যাঁ, ডাক্তার সাহেব ইনভেস্টিগেশন করে বলে যে হ্যাঁ আপনার তো একটু সুগার বেশি, একটু কত বেশি লক্ষ্য করেন, একটু আপনার তো একটু প্রেশার বেশি, একটু। ঠিক আছে কিনা? একটু কি প্রথমে বললাম, আপনার তো একটু ক্রিয়াটিনিন বেড়ে গেছে। ডাক্তার সাহেব আপনাকে সাবধান করে দিলেন, আর বাড়ানো যাবে, আর বাড়ানো, আমরা তো বলছি আর বাড়ানো যাবে না, অবশ্যই আর বাড়তে দেয়া। তাহলে উনি কি বললেন? উনি বললেন, আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিলাম, সেগুলো চলবে। আমি আপনাকে কি লিখে দিলাম এবং সেগুলো, এই বিপদটা আপনার ঢুকলো। কেন বিপদটা ঢুকলো? আমরা অলরেডি বলেছি, ডাক্তার সাহেব আমাদের মেডিসিন খেতে দেন না, ড্রাগ খেতে দেন। কথা কি বুঝা যাচ্ছে কি বলছি? উনি কি মেডিসিন খেতে দিয়েছেন না ড্রাগ খেতে দিয়েছে? তাহলে উনি বলার সময় আমরা কি বললেন? কত বড় একটা রং ইনফরমেশন। আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিলাম, সেগুলো চলবে। অথচ তিনি আমাকে কি লিখে দিয়েছেন? ড্রাগ নিয়ে তিনি যে বইটি পড়েছেন, ডাক্তার সাহেব তিনি এমবিবিএস স্টুডেন্ট অবস্থায় প্রথমে যে বইটি পড়েছেন, সেই বইটির নাম হচ্ছে ফার্মাকোলজি, ওষুধ বিজ্ঞান। তিনি পড়েছেন, মানে ড্রাগ নিয়ে যে পড়ালেখাটা, সেখানে স্পষ্ট লেখা আছে কোন ড্রাগ 15 দিনের বেশি ব্যবহার করা যাবে না।
আমি যা কথাগুলি বলছি পৃথিবীর সব ডাক্তার এগুলো জানেন। কোন ড্রাগ কতদিনের বেশি ব্যবহার করা যাবে না, অথচ তিনি আমাকে কি বললেন, এই দুটো ছোট্ট ভুল ইনফরমেশন আমাকে বিপদের মধ্যে ঢেলে দিল। বাস আমি দিনের পর দিন কি খেতে শুরু করলাম, আস্তে আস্তে আমার সেলগুলো কি হয়ে গেল। আমার সেল কি ড্রাগ চিনে না মেডিসিন চিনে? এই দিন একটু 10 বছর পর এখন বিশাল আকার ধারণ করেছে, এখন আর ভালো হয় কি হয়ে গেছে, কারণ ট্রিটমেন্টটা কি সেলে ছিল, ড্রাগ দিয়ে একটা কিছু হয়েছে। সেটা কি জানেন, ড্রাগ দিয়ে যেটা হয়, সেল যখন অসুস্থ হয় তখন সে কিছু কমপ্লেইন করে। কমপ্লেইনটা কি, এই যে জ্বর, হাসি, কাশি বা এই ধরনের কিছু কমপ্লেইন হয়, সুগার হাই করা, এগুলি সেলের কমপ্লেইন। কার কমপ্লেইন? কিন্তু বডি সেল দিয়ে তৈরি, কমপ্লেইনটা কার? ডাক্তারদের ড্রাগগুলো কোষের সে কমপ্লেইনটাকে মুখ চেপে ধরে, আর কোষের কমপ্লেইন যখন মুখ চেপে ধরে তখন রুগীটা মনে করে যায় না, এই এখন তো খুব ভালো লাগছে, এই দেখছেন। আমার কথা আমি বুঝতে পেরেছিলাম আমি কি বলছি। রুগী কিন্তু আরাম পাচ্ছে, ভালো লাগছে। তো ভালো লাগবে না ভাই, আপনি কোষের কান্নাকে মুখ চেপে ধরেছেন, কোষ এখন কাটতেও পারতেছে না, কাটতেও পারতেছে না। ওর যখন আপনাকে কমপ্লেইন করেছিল সেটা আপনাকে জানাচ্ছে, আই এম সিক, প্লিজ হেল্প মি, আমাকে তুমি সাহায্য করো। এখন জাগ দিয়ে আপনি কি করেছেন, আপনি সন্দেহ করতে পারছেন না, কিন্তু তাতে কি তার প্রবলেম গেছে না আরো বাড়তেছে? প্রথম যেদিন গিয়েছিলেন দেখেন 200 সেল সমস্যা ছিল, 400 সেল সমস্যা ছিল, 1000 খানিক সেলের সমস্যা ছিল, 10 বছর পর সেটা কোটি কোটি সেলে পরিণত হয়ে গেছে। এখন ডাক্তার সাহেব বলেন, এখন কি সমস্যা, একটু শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরেন। চিকিৎসা বিজ্ঞানের আমরা একটু বলতে পারেন, এই যে একটু নাড়াচাড়া করলেন না, তাতে করে কে স্টিমুলেট হয়েছে, বডির কে স্টিমুলেট হয়েছে, সব কাজ কোষের কাজ খেয়াল রাখতে হবে না, এর বাইরে কিছু আছে, আর এর বাইরে কিছু নেই। তাহলে যে সর্বনাশটা শুরুতে হয়েছিল সেটা আমরা সেদিন যদি ডাক্তার সাহেব তার রুগীকে দুটো কথা বলতেন, প্লিজ রুগীকে যদি প্রথম দিন দুটো কথা বলতেন, কি কথা? তিনি যদি বলতেন, আমি আপনাকে কিছু ড্রাগ খেতে দেব, এটা তো সঠিক ছিল নাকি? এটা সঠিক ছিল না? আমি আপনাকে কিছু ড্রাগ খেতে দেব এবং সেগুলো 15 দিনের বেশি, এটা তো সঠিক ছিল নাকি? আপনি তখন ডাক্তারকে প্রশ্ন করতেন, স্যার সারা জীবন শুনেছি ডাক্তার সাহেবরা মেডিসিন খেতে দেন, আর আপনি বলেছেন কি? সেদিন ড্রাগ এবং মেডিসিনের পার্থক্যটা তিনি রোগীকে বুঝিয়ে দিতেন। সেদিন ড্রাগ এবং মেডিসিনের পার্থক্যটা রোগী জেনে যেত। রোগী প্রশ্ন করত, স্যার ডাক্তার সাহেবরা বলে মেডিসিন চলবে, আপনি বলছেন কতদিন? তাহলে 15 দিন পরে কি আমার রোগ ভালো হয়ে যাবে? ডাক্তার সাহেব বলতেন, নো, আপনার রোগ ভালো হবে না, আপনি একটু আরাম পাবেন, একটু ভালো লাগবে। আপনার রোগ ভালো করতে গেলে ব্যাক টু নেচার, ব্যাক টু নেচার। বিশ্বাস করেন, পৃথিবীর প্রতিটি ডাক্তার যদি চিকিৎসার শুরুতে প্রতিটি রোগীকে এই দুটো কথা বলে দিত, 95% রোগ ঘরে বসে ভালো হয়ে যেত। 95% ভালো হয়ে যেত এই দুটো কথা বলে দিলে। ইমার্জেন্সি তুমি ড্রাগ 15 দিনের বেশি খাওয়া যাবে না, আর তোমার প্রবলেম সলভ করতে গেলে কোথায় যেতে হবে? নেচারে ব্যাক করতে হবে। আচ্ছা আসুন, উনি নেচারে ব্যাক করতে কেন বলবেন? তিনি যখন এমবিবিএস পড়তে গিয়েছেন, প্রথম যে শব্দটির সাথে তার পরিচিতি হয়েছিল সেটি হচ্ছিল সেল।
একটা শিশু যেরকম সরসরিয়া ক খ দিয়ে পড়ালেখা শুরু করে, তিনি কি দিয়ে শুরু করেছেন? তিনি তো সেল দিয়ে শুরু করেছেন, ইউনিট অফ লাইফ, ফাংশন অফ লাইফ। তিনি 2-3টা চ্যাপ্টার পড়ার পর চিকিৎসা বিজ্ঞানের যে মৌলিক সত্যটি তিনি জেনে গেছেন। কি জানেন? তিনি জেনে গেছেন এই কোষের চিকিৎসার দায়িত্ব কোনো মানুষের হাতে রাখা হয়নি। জোরে একটা হাত তালি দেয়। আমি আবারও বলছি, আমি যা বলছি পৃথিবীর সব ডাক্তার এটি জানেন। কোষের চিকিৎসার দায়িত্ব কোনো মানুষের হাতে, কোষের চিকিৎসার দায়িত্ব শুধুমাত্র নেচারের হাতে। তাহলে তিনি যদি সেদিন এই কথাগুলি বলে দিলে মানুষ কিন্তু এখন বিপদে হতো না। তাহলে কি দাঁড়ালো? তিনি কিসের ডাক্তার? না, তিনি একজন বড় হার্টের ডাক্তার। তিনি কিসের ডাক্তার? তিনি বড় একজন কিডনির ডাক্তার। তিনি কিসের ডাক্তার? তিনি বড় একজন চোখের ডাক্তার, বড় একজন লিভারের ডাক্তার। কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা, আমার সমস্যাটা কি লিভারে না লিভারের কোষে? আমার সমস্যাটা কি কিডনি না কিডনির কোষে? আমার সমস্যাটাকে চোখে না চোখের কোষে? তাহলে কি আমি সঠিক জায়গায় ট্রিটমেন্ট কি নিচ্ছি? তিনি তো জানেন সমস্যাটা লিভারে নয়, সমস্যাটা কিডনিতে নয়, সমস্যাটা আমার হার্টে নয়, সমস্যাটা হলো ওই অর্গানের কোষে। ট্রিটমেন্টটা কোথায় দিতে হবে? তো তিনি কি কোষের ডাক্তার? কোষের ডাক্তার কি দায়িত্ব কি তাকে দেওয়া হয়েছে? কোষের ডাক্তারের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? যে একটা হাতে নেচারকে দেওয়া হয়েছে। দেখেন, আমি আপনাদের সামনে আজকে যে উপস্থাপনা করছি, এগুলি আমার আর্টিকেলের বিষয়বস্তু ছিল, খেয়াল রাখতে হবে। যারা ইউনিভার্সিটিতে এই আর্টিকেলগুলো পড়ায় তারা তো বুঝে যে আসলে ঘটনাটা এগুলো, এটাই তো সত্য। কিন্তু আমরা মানুষরা সেগুলো জানতে পারছি না। যদি জানতে পারতাম তাহলে আমাদের এত রোগ শোক আজকে ভয়াবহ আকার ধারণ করেছে। 2033 সাল নাগাদ শুধু ক্যান্সার মানে মেশিনারি মানে ক্যান্সার মার্কেট তৈরি করা হয়েছে $450 বিলিয়ন। মানে ক্যান্সারের মার্কেট তৈরি করা হয়েছে $450 বিলিয়ন। আপনি কি বুঝতে পারছেন? তো মরলে ক্যান্সার নিয়ে মরতে হবে, অন্য কিছু নিয়ে মরা যাবে না। মানে আমাকে রুবি বানিয়ে ব্যবসার সমস্ত আয়োজন শেষ। আপনি শুধু এখন অপেক্ষায় আছে আপনার জন্য। কথা কি বুঝে গেছে কি বলছি? দেহটাকার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কে আমাকে সুস্থ রাখতে পারে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন আধুনিক ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক, প্রযুক্তি আপনাকে সুস্থ রাখার জন্য এগিয়ে আসবে, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। ইমার্জেন্সি ড্রাগ দরকার হলে আমরা খাবো কতদিন? আপনি তো নিষেধ করিনি। আপনি যদি না এটা খেলেই ভালো লাগে তাহলে কি মতো করবে? গ্রামেগঞ্জে কি হয় দেখবেন, গ্রামেগঞ্জে কি হয় জানেন? ওই যে ডাক্তার সাহেব একটা ড্রাগ লিখে দিচ্ছে না, এটা খাইলে কি হয়? আরাম লাগে। খাইলে কি হয়? এটা খোসাটা বালিশের নিচে রাখে। কি কথা আমি বলছি কিনা? খোসা বালিশের নিচে রাখে। নাম তো আর মনে নাই, ডাক্তার সাহেব এটা দিলে খাইলে ভালো লাগে। পরে কি করে? ওই খোসা নিয়ে বাজারে যাবে। এটা আছে নিয়ে যাবেন। কি ভয়াবহ মনে মতো আপনি খেয়াল করেছেন আপনি? আরে তুমি ইমার্জেন্সি 2-4 দিন খেয়েছি সেটা ঠিক আছে, তুমি যদি মনে করো এটা খেলে ভালো লাগে তাহলে তুমি মনে করবা। এবং সত্যি তাহলে এই ড্রাগগুলো খেতে 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 জটিল কঠিন রোগের আক্রান্ত হয়ে যাচ্ছে। আপনারা তো বুঝতে পারছেন আপনারা কোন প্ল্যাটফর্মে আছেন। ভেস্টিজ আপনাদেরকে চমৎকার একটি প্ল্যাটফর্ম দিয়েছে, যেটা 100% মানুষের জায়গা। যেখানে আপনি তো কারো কাছে যাওয়া দেবেন, সবাই আপনার কাছে আসবে, আপনি গুরুত্বটা বুঝতে পারছেন না। এখন কি করেন? আপনি বলতেছেন ভাই এটা খান, এটা খাইলে সব ভালো, কেন যাবেন? সে আপনার কাছে আসবে। কারণ আপনি প্রোডাক্টের আপনার মেথডের গুরুত্বটা আপনি নিজেও বুঝেন না, তাকে বুঝাতে পারেন না। আজকে আপনারা এখানে যারা আছেন সবাই ভেস্টিজের সাথে যুক্ত। আপনারা প্রত্যেকে এই ধরনের প্রোগ্রামগুলো করবেন যারা ভেস্টিজের সাথে যুক্ত না। ধরে একটা আপনার যায় ভেস্টিজের সাথে যুক্ত না,
একদম নিউ পাবলিকের সাথে এই ধরনের প্রোগ্রামগুলো করবেন। কি কথা ঠিক আছে কিনা? তখন তারা বিষয়গুলি বুঝে যাবে, দেখবে ঘরে ঘরে আপনার মেসেজ পৌঁছে যাবে। মেসেজ ক্লিয়ার? তাহলে আমরা আসুন, ডাক্তার সাহেব তো জানে প্রবলেমটা কোথায়, আর আমরা বলছি প্রবলেমটা কোথায়। দুজনের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? তিনিও বলছেন প্রবলেমটা সেলে, কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছেন অন্য জায়গায়, রাইট? আর আমরা বলছি প্রবলেমটা সেলে, রাইট? আসুন, এখন আপনি যখন ডাক্তারের কাছে গেলেন, একজন ডাক্তারের, তিনি তত বড় ডাক্তার কখন হন জানেন? যিনি একটা হেলদি সেল পর্যন্ত, সুস্থ কোষ আর একটা অসুস্থ কোষের মধ্যে বেশ কিছু ডিফারেন্স দেখা যায়। তিনি একজন বড় ডাক্তার যিনি এই ডিফারেন্সটা ভালো বুঝেন। মেসেজ ক্লিয়ার? তিনি আপনাদের রোগ আক্রান্ত কিভাবে বুঝবেন? একটা হেলদি সেল, তার অ্যানাটমি ফিজিওলজি চেঞ্জ হয়ে যাবে, এবং তিনি বড় ডাক্তার যিনি এই ডিফারেন্সটা ভালো বুঝেন। আচ্ছা, সেল কি খালি চোখে দেখা যায়? তো উনি ডিফারেন্সটা কিভাবে বুঝবেন? এই জন্য মডার্ন মেডিকেশনের ডক্টররা বেশ কিছু প্যাথোলজিক্যাল টেস্ট এবং ডিভাইস ব্যবহার করেন। কি? তিনি বলেন একটা এমআরআই করে আসেন, তিনি বলেন একটা সিটি স্ক্যান করে আসেন, তিনি বলেন অনেকগুলো টেস্ট দেন। আসলে টেস্টগুলো কি, সিটি স্ক্যান কি? যেহেতু কোষ খালি চোখে দেখা যায় না, সিটি স্ক্যান, এমআরআই বা এক্সরে এর মাধ্যমে কোষটাকে অনেক বড় করে দেখায়। এই যে আপনারা এমআরআই দেখেন না, স্পষ্ট দেখায় ওই যে এখানে হাড্ডিটা বেরিয়ে গেছে, ওই যে গ্যাপটা, খেয়াল করছেন এভাবে? অর্থাৎ ছবিটা বড় করে দেখেছে, ডাক্তার খালি চোখে দেখতে পায় সুস্থ তো এরকম থাকার কথা না, আপনার প্রবলেম। কি কথা ঠিক আছে কিনা? আপনার প্রবলেম আছে। অনেকগুলো টেস্ট দেওয়া হয়, রক্ত টেস্ট, ওই টেস্ট। কেন? একটা হেলদি সেল পরিমাণে বেশি কোনো এনজাইম, হরমোন, অ্যান্টিবডি ছাড়বে, বেশিও ছাড়বে না, কমও ছাড়বে না। কিন্তু একটা আনহেলদি সেল হয় বেশি ছাড়বে, নাহলে কম ছাড়বে, নাহলে ছাড়া বন্ধ করে দিয়ে বসে থাকবে। দেখুন কি টেস্টের সামনে রেফারেন্স ভ্যালু থাকে না? দেখুন না, এগুলো সামনে একটা রেফারেন্স ভ্যালু থাকে, এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে অ্যাবনরমাল। আসলে কি, আসলে এগুলি আপনার সেল বডি ছেড়ে দেয় কাজের জন্য, বডিতে ছেড়ে দেয়, কিন্তু সে অ্যাবনরমাল আচরণ করবে যদি সেল কি থাকে, অসুস্থ থাকে। ভালো কথা, তিনি অনেকগুলো টেস্ট করে আইডেন্টিফাই করেছেন, হ্যাঁ আপনার তো প্রবলেম, ঠিক আছে কিনা? অনেকগুলো টেস্ট করে নিশ্চিত হয়েছে যে আপনার সমস্যা। আচ্ছা বলুন তো দেখি, সমস্যাটা উনি বের করেছেন সুন্দর করে, চিকিৎসার দায়িত্ব কি ওনার কাছে আছে? কথা বলেন না কেন? উনি যে এতগুলো টেস্ট করালেন, ওষুধ চিকিৎসার দায়িত্ব তো ওনার হাতে নাই। টেস্ট করে কি হলো? এই টেস্ট করে কি আমার কোনো প্রবলেম সলভ হবে? প্রবলেম তো সলভ হবে না, কারণ চিকিৎসা তো দিতে পারবেন না। ওষুধ চিকিৎসা কে নেবে? তো উনি তো আমাকে ন্যাচারাল কোনো ট্রিটমেন্ট দেবেন না, তিনি সেই কতগুলো জাগ আমাকে দিবেন, কোষের কান্নাকে থামিয়ে দিবেন, কোষের রেসপন্সকে থামিয়ে দিবেন। এটা টেস্টের আগে দিলেই তো হলো, আবার টেস্ট করতে আর দরকার। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগে যা লিখেছে পরে তালে, কেন হাতে তো কিছু নাই। উনি তো কোষের সিলটা বন্ধ করে দেবেন, উনি তো কিছু করতে পারবেন না। তাহলে আসুন না, আজকে যদি আমরা যখনই বডি কমপ্লেন করে, টেস্টের কোনো দরকার নাই, কমপ্লেন করে কেমন যেন লাগতেছে, কি মানুষকে এভাবে করে না? বুঝতে পারছি সমস্যাটা কোথায়। এটা আমার টেস্টে কি দরকার? টেস্টের দরকার হয়তো, হ্যাঁ, সাথে সাথে ন্যাচারাল মেডিসিন ডিরেক্ট প্রবলেম সলভ করে। আপনি টেস্ট করে তো সমাধানটা দিতে পারবেন না। আমার কথা কি বোঝা যাচ্ছে কি বলছি? আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি টেস্ট করে সমাধান দিতে তাহলে বরং আপনি যে টেস্ট করছেন, সিঙ্গাপুর ব্যাংকক দৌড়াদৌড়ি করছেন, এতে করে আপনি
রোগ এমন ভাবে বেড়ে যাচ্ছে যে আর মেডিসিনও আপনার কাজ করবে না, আপনি মেডিসিনের আওতার বাইরে চলে গেছেন। এই যে দৌড়াদৌড়ি করতে 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 তাদের সেলগুলো আরো কি হয়েছে, আরো ড্যামেজ হয়ে গেছে। তো ভাই, ঘরে বসে যদি রোগের শুরুতে যদি আমরা ন্যাচারাল মেডিসিন অ্যাপ্লাই করে দেই, প্রবলেম ঘরে বসে শেষ হয়ে যাবে, ঘরে বসে শেষ হয়ে যাবে।